ভার্সিটি আসে, ক্লাস করে চলে যায়। বন্ধুদের হাসি ঠাট্টায় আড্ডা অনন্তকে পাওয়া যায় না। বন্ধুরা বুঝে অনন্ত আপসেট কোনো বিষয় নিয়ে, ওদের বলে না, তাই নিজেরাও জিজ্ঞেস করতে পারছে না। সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নিল এটা নিয়ে কথা বলবে অনন্তের সাথে। এভাবে বন্ধুকে চুপচাপ আর সহ্য হচ্ছে না কারো। অনন্ত বাসায় যাবে তার আগে সবাই ওকে আটকালো, বলল। কথা আছে। তারপর ওদের সাথে নিয়ে গেল। অনেক জোর করে ইমোশনাল ব্ল্যাকমেল করে পুরো ঘটনা জেনে নিল। মাহিন বলল, তুই আসলে পাগল। তুই ওকে ভালোবাসিস তাই ওর পিছনে যাস, সেটা বুঝলে মেয়েটা আরো খুশি হতো, প্রেমের এক ধাপ এগিয়ে যেতে পারতি। আর তুই কিনা ওর সামনে যাওয়া বন্ধ করে দিলি। অনন্ত বলল। ও কি ভাববে আমাকে আবার যদি ছেঁচড়া মনে করে? নিলয় বলল, আমি তোকে পরামর্শ দিই, তুই বাদ দে ভাই, এসব প্রেম ভালোবাসা তোর জন্য না। তুই তোর পড়াশোনা নিয়ে থাক আর ক্লাস টপার হ, না হয় পরে দুকুল হারাবি। নিলয়, তুই থামবি প্লিজ? সবসময় মজা করিস, বিষয়টা সিরিয়াস। অরুণ বলল। সরি ভাই। অনন্ত বলল, সরি বলিস কেন বলদ, আমি কিছু মনে করিনি। মাহিন বলল, অনন্ত দেখ ভাই, আমার মনে হয় তোর ওকে জানিয়ে দেওয়া উচিত ভালোবাসার কথা। তুই ওর মনে ফিলিংস আনবি, তারপর প্রপোজ করবি, লং টাইমের ব্যাপার। মেটার একটু কথাতে তুই কেমন চুপসে গেলি। মনের কথা এভাবে হলে বলতে পারবি না, যদিও খুব অল্প সময়ে তোর অনুভূতি গভীর হয়ে গেছে। তোর উচিত জানানো ওকে, প্রপোজ কর ওকে। অনন্ত বলল। না ভাই, আমার দ্বারা হবে না। ও যদি আমাকে রিজেক্ট করে দেয়? মুন্না বলল, সেটা পরে দেখা যাবে, যা হবে। চিন্তা করিস না, আমরা আছি তোর পাশে। তুই প্রপোজ কর, প্রয়োজনে আমরা হেল্প করব। অনন্ত কিছুক্ষণ চুপ থেকে তারপর ভেবে বলল। আচ্ছা, দেখা যাক। পরের দিন ভার্সিটিতে ঘোষণা হলো ইনডোর সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। নাচ, গান, আবৃত্তি, উপস্থিতি, বক্তৃতা, বিতর্ক, কুইজ ইত্যাদি ইভেন্ট। একজন প্রতিযোগী সর্বোচ্চ 3টি ইভেন্টের অংশগ্রহণ করতে পারবে। শিক্ষার্থীরা যারা যারা অংশগ্রহণ করবে তারা সবাই নিজেদের পছন্দ মতো ইভেন্টের নাম দিয়ে আসলো। অবন্তী ক্লাস শেষ করে অবাক হলো অনন্তকে ওদের ক্লাসের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে। সেদিনের পর আজকের প্রথম দেখলো অনন্তকে। সেদিকে তাকিয়ে নিজের অজান্তে অবন্তীর মনে খুশি ধরা দিল। এমন কেন হলো সেটা অবন্তী জানে না। অবন্তী বের হবে, অনন্ত দ্রুত সেখান থেকে প্রস্থান করলো। হঠাৎ এভাবে চলে যেতে দেখে অবন্তী হতবাক হয়ে গেল। খুঁজে পেল না হঠাৎ চলে যাওয়ার কারণ। অনন্ত বন্ধুদের কাছে গিয়ে দম নিল। হাতের মাঝে আড়াল করে রাখা গোলাপ ফুলটা বন্ধুদের দিকে ছুঁড়ে মারল। ওরার পরামর্শ দিয়েছিল অবন্তী ক্লাস থেকে বের হলে সবাই সামনে যেন হাঁটু গেড়ে বসে প্রপোজ করে। অবন্তী ওর দিকে তাকাতেই অনন্তের সব সাহস যেন হারিয়ে গেল। রবিন বলল, আরে ভাই, তুই এত ভীতু? জুনিয়র একটা মেয়েকে এত ভয় পাস, আবার প্রেম করতে চাস? তোর দ্বারা হবে না রে ভাই। মেয়ে যে লেডি মাফিয়া, উল্টাপাল্টা কিছু বললে তোর হাড়গোড় ভেঙে দিবে, দেখিস। মাহিন বলল। আরে তাই তো, অনন্ত মনে হয় মারের ভয়ে পালাইছে। অনন্ত বলল। আমি মোটেও ভয় পাইনি, কিন্তু কেমন নার্ভাস লাগছে। রবিন বলল। আমরা বুঝি, ভয় না পেলে আবার যা তো। অনন্ত রেগে গেল। ঠিক আছে, দেখতে থাক তোরা। বলে হনহন করে চলে গেল অনন্ত। মুন্না বলল, আরে বেচারা, যাচ্ছে নাকি প্রপোজ করতে, আর ফুলটা কে ফেলে গেল? অনন্ত বন্ধুদের সাথে জোর গলায় বললেও অবন্তীর কাছে এসে অস্বস্তিতে পড়ে গেল। কোনো কথা বলা তো দূর, অবন্তীর দিকে তাকাতেই যেন প্রচণ্ড আনইজি ফিল হচ্ছে। শুরুতে অনন্তের উপস্থিতি অবন্তীর ঠোঁটের কোণে খুশির ঝিলিক আনলেও পরে আবার নিজেকে সামলে নিল অবন্তী। নিজের ভাবনাকে নিজের ইচ্ছা মতো বকলো। কি সব ভুলভাল ভাবতে ভাবতে নিজেকে ধিক্কার দিয়ে অবন্তী সব ভাবনা মাথা থেকে ঝেড়ে হাঁটা ধরল। অবন্তীর
পথ শেষ হয়ে গেল। বলি বলি করে অনন্তের আর বলা হলো না মনের গহীনের গোপন কথাটি। হতাশা নিয়ে সেও চলে গেল নিজের গন্তব্যে। পরের দিনও বরাবরের মতো সব ক্লাস শেষ করলো অবন্তী। এরই মাঝে তিথির সাথে কিছুটা সময়ও কাটালো। ইদানিং রিকি আসে না ভার্সিটি। গোপনে কোনো অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যায় বলে মাঝে মাঝে এমন নিরুদ্দেশ হয়ে যায় সে। অবন্তী ক্লাস শেষ করে বের হতে অনন্তের সামনে পড়ল। কেউ কিছু বলল না। অনন্ত অবন্তীর পাশে পাশে হাঁটতে লাগলো। কারো মুখে কথা নেই। অনন্ত বড় করে নিঃশ্বাস নিয়ে নিজেকে কন্ট্রোল করলো। তারপর চোখ বন্ধ করে বলল, ভালোবাসি অবন্তিকা। বলে জলদি চোখ খুলে অবন্তীর দিকে তাকালো। অনন্তের মুখ থেকে দুটি শব্দ কর্ণগোচর হতে অবন্তীর পা জোড়া থেমে গেল, যেন হাঁটার শক্তি হারিয়ে গেছে। অবন্তী প্রস্তুত ছিল না এমনটা শোনার জন্য। তারপর দ্রুত নিজেকে সামলে নিল, আবার হাঁটতে লাগলো। অনন্ত তার সাথে তাল মিলিয়ে হাঁটতে লাগলো উত্তরের আশায়। অবন্তীর চলমান অবস্থায় প্রশ্ন করল, কেন ভালোবাসেন? কাউকে ভালোবাসার কথা বললে এমন জবাব দেয় অনন্তের জানা ছিল না। তারপর বলল, জানি না কেন, তবে ভালোবাসতে ভালো লাগে। তোমাকে নিয়ে ভাবতে ভালো লাগে। ভালোবাসার নিত্য নতুন সুখানুভূতির সাথে পরিচয় করায়। প্রিয় মানুষ নিয়ে ইচ্ছে করে অনন্তকাল একসাথে বাঁচতে। অবন্তী সব শুনে বলল, আপনার দেয়ার সংজ্ঞাটা ভুল। ভালোবাসা বেঁচে থাকার ইচ্ছা মেরে ফেলে, কষ্ট ছাড়া কিছুই দেয় না। সুখানুভূতি নয়, যন্ত্রণাময় জীবন বানিয়ে দেয়। অবন্তীর গলা ধরে আসে। অনন্ত হতভাগ। এসব কি বলছে অবন্তী? আর কেনই বা বলছে? অনন্ত বলল, ভালোবাসা সুন্দর অনুভূতির একটা শব্দ, তার ব্যাপারে এমন বলছো কেন? অবন্তী শুকনো হেসে বলল, ভালোবাসা বিষাক্ত। তুমি মনে হচ্ছে খুব বুঝো ভালোবাসা নিয়ে। অবন্তী বলল, বুঝি। ভালোবাসার সৌন্দর্য কাঙ্ক্ষিত মানুষকে নিজের করে পাওয়ার পর্যন্ত, তাকে আপন করা পর্যন্ত। তাকে পেয়ে গেলে তখন আস্তে আস্তে তার মনে অনুভূতির মেলা বসিয়ে দিতে পারলে তারপর ভালোবাসা শেষ। আর দেখা পাওয়া যায় না ভালোবাসার। আপনি শুরুটা বললেন আর আমি শেষটা বললাম। অনন্ত বুঝতে যেও পারল না কেন অবন্তীর এত নেগেটিভ ধারণা। অনন্ত বলল, তুমি বেশি বুঝো নাকি? আমার কথার উল্টো বলছো সব। আমি তোমার চেয়ে অনেক বড়, তাই আমার আইডিয়া তোমার চেয়ে বেশি। অবন্তী হাসলো। তারপর বলল, বয়সের দিকে আপনি আমার বড় হতে পারেন, কিন্তু অভিজ্ঞতায় হয়তো আমিই বড়। অবন্তী আজ আর বাসায় ফিরল না। চলে গেল সেই নদীর পাড়ে। পাশের ব্যাগটা রেখে সে চেয়ে আছে বিশাল জলরাশির পানে। আর মন হারিয়ে গেছে ফেলে আসা সে অতীতে। অতীতের কথা ভাবতেই যেন একের পর এক সব ঘটনা আয়নার মতো স্পষ্ট চোখের সামনে ভেসে আসে। অবন্তীর চোখ বুজে নেয়। পরে কান্নাগুলো বারণ শোনে না। টুপটাপ চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ছে জলরাশি। বুকের বাঁ পাশটায় ভীষণ ব্যথা অনুভূত হয়। জীবন তাকে আজ কোথায় এনে দাঁড় করিয়েছে। চারপাশে এত কোলাহল, কিন্তু এত এত মানুষের ভিড়ে খুবই একা অবন্তী। কাউকে বিশ্বাস করে না এখন। অবন্তী আর ভাবতে পারে না। সেখানে গাছের সাথে হেলান দিয়ে চোখ বুজে নেয়। কতক্ষণ এভাবে সময় অতিবাহিত হয় সেটা অবন্তী জানে না। তারপর আস্তে আস্তে উঠে বাসায় চলে যায়। রফিক মামার চায়ের দোকানে শুধু টুংটাং আওয়াজ। 6 বেস্ট ফ্রেন্ড বসে আছে। কারোর মুখে কোনো কথা নেই। অনন্যার মুখ থেকে ঘটে কথোপকথন শুনে সবাই চুপ হয়ে আছে। বুঝতে পারছে না কি বলা উচিত। নীরবতা ভেঙে মাহিন প্রথমে শুরু করলো। অনন্ত, আমার কেন জানি মনে হয় মেয়েটা কিছু লুকাচ্ছে। হয়তো এমন কোনো ব্যস্ততার সাক্ষী এসে তাই তোকে এমনভাবে কথাগুলো বলল। না হয় কেউ ভালোবাসা নিয়ে কাউকে এমন কঠিন জবাব দিতে আমি কাউকে দেখিনি। অনন্ত বলল। কি বলতে চাস তুই? মাহিন বলল, যা মনে হলো বলছি। আসলে কাহিনী কি আমি তো জানি না। তুই অবন্তীকে ভালোবাসিস, তোর জানা উচিত ওর ব্যাপারে। ভালোবাসি বলে ভালোবাসা প্রকাশ না করে ওর মন বোঝার চেষ্টা কর। আমি যদি ভুল না হই সে ওর বলতে পারি।
কিছু তো আছে যা মেয়েটা আড়াল করছে। রবিন কথা টেনে বলল। হ্যাঁ রে, ঠিক বলেছিস। মেয়েটা কেমন রহস্যময়ী, দেখতে দেখতে কতটা ইনোসেন্ট, শান্ত, ভদ্র, কিন্তু রিকির ছেলেদের সাথে একা ফাইট করছে। মানে মেয়েটা সাহসী খুব, কেউ দেখে বুঝতেও পারবে না। অনন্ত বলল। বাদ দে ভাই, ভালো লাগছে না আমার কিছু। আমার একটু একা থাকতে দে প্লিজ। পরের দিন ভার্সিটিতে সাজ রব। তেমন ক্লাস নেই আজ। পুরো ক্যাম্পাস সাজানো হচ্ছে বাহারি রঙিন কাগজ ফুল দিয়ে। আগামীকাল সাংস্কৃতিক অনুষ্ঠান, তাই অংশগ্রহণকারীরা সবাই আজ রিহার্সালে ব্যস্ত। আজ ভার্সিটিতে সাংস্কৃতিক অনুষ্ঠান। সময় যত এগোচ্ছে ক্যাম্পাসের লোক সমাগম বেড়েই চলেছে। ভার্সিটির বাইরেও কিছু অতিথি এসেছে অনুষ্ঠান দেখার জন্য। অনন্তের বন্ধুরা এক একজন এক এক দিকে সামলাতে ব্যস্ত। সিনিয়র হিসাবে ওদের উপর কর্তৃপক্ষ অনুষ্ঠান সামলানোর দায়িত্ব দিয়েছে। সবাই কাজে ব্যস্ত থাকলেও অনন্ত বিরস মুখে বসে আছে কোনার একটা চেয়ারে, বসে বসে গেম খেলছে। বাকি সব দিন অবন্তীকে এক নজর দেখতে পেলেও কোনো প্রোগ্রামে অবন্তীকে উপস্থিতি হয় না, সেটা অনন্ত এখন নিশ্চিত হয়ে জানে। অনন্ত ভাবতে লাগে, আমি এমন মানুষ অনেক দেখেছি যারা ক্লাস মিস করে কিন্তু প্রোগ্রামে উপস্থিত থাকে। অবন্তীকে দেখলাম যে রেগুলার ক্লাস করে, কিন্তু কোনো প্রোগ্রামে তাকে পাওয়া যায় না। এই মেয়েটা জানি না কেন এত নিরামিষ। না জানি ভেতরে অন্য কোনো কারণ আছে। যদি কোনো কারণ থেকে থাকে সেটা কি, আমাকে সেটা জানতেই হবে। অনন্তের ভাবনা বিঘ্নিত হলো নিলয়ের উপস্থিতিতে। এসে অনন্তের পাশে চেয়ার টেনে বসলো আর বলল। ভাই, সকাল থেকে কাজ করতে করতে আমাদের জীবন যৌবন সব শেষ, আর তুই রিল্যাক্সে বসে বসে গেম খেলতে ব্যস্ত। এত কাজ চোর তুই, আগে জানতাম না। অনন্তের মন ভালো না, তাই আর তর্কে জড়ালো না, আবার গেমে মনোনিবেশ করলো। এদিকে সভাপতি স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন হলো। শুরুতে কবিতা আবৃত্তি। সৃজনশীল মেধাবী শিক্ষার্থীরা নিজের লেখা কবিতা আবৃত্তি করতে লাগলো। পুরো অনুষ্ঠানে উপস্থাপনা ভার্সিটির একজন ম্যাম। দেখতে দেখতে সব ইভেন্ট আস্তে আস্তে শেষ হতে লাগলো। উপস্থাপিকা ঘোষণা করলো এর পরবর্তী ইভেন্ট রবীন্দ্রসঙ্গীত। একে একে প্রতিযোগীর নাম ঘোষণা করা হলো, আর তারা এসে একজনের পর অন্যজন এসে নিজেদের নির্ধারিত গান পরিবেশন করলো। এরপর রবীন্দ্রসঙ্গীত নিয়ে আসছে অনার্স ফার্স্ট ইয়ারের শিক্ষার্থী অবন্তিকা রহমান। উপস্থাপিকার এমন ঘোষণা শুনে অনন্ত চমকে সামনে তাকালো। বন্ধুদের দিকে তাকাতেই দেখলো সবাই অনন্তের দিকে তাকাচ্ছে। পাশে বসা নিলয়কে জিজ্ঞেস করলো। আমি যা শুনলাম মাত্র, তুইও কি সেটা শুনলি? নিলয় বলল। ভাই, সেটাই তো মনে হচ্ছে। দুজনে স্টেজের দিকে তাকিয়ে আছে। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়। অবন্তী লাল পাড়ের সাদা শাড়ির সাথে লাল হিজাব পরে মাইক হাতে এক ধানে গান গেয়ে চলেছে। গানের মাঝে যে যেন একেবারে মিশে গেছে। প্রতিটা লাইন যেন তার মনের গহীনে লুকিয়ে থাকা প্রশ্ন সম্মুখে উপস্থিত সকল দর্শকের উদ্দেশ্য। একেবারে ফিল থেকে গান গেয়ে মুগ্ধ করছে বিচারক দর্শকদের। শুরুতে বেশ ভালো গাইলেও শেষের দিকে অবন্তীর গলা ধরে এলো, চোখে ঝরছে অশ্রুধারা। অবশেষে অবন্তী গান শেষ করে স্টেজ ত্যাগ করলো। অবন্তী স্টেজ থেকে চলে গেল, কিন্তু অনন্ত এখনো এক ধ্যানে অবন্তী যে স্থানে দাঁড়িয়ে গান গাইছিল সেদিক পানে তাকিয়ে আছে। সকলের করতালি শব্দে অনন্তের হুঁশ ফিরল। অবন্তী গান, চোখের পানি যেন অনন্তকে দিয়ে গেল অজানা কিছু প্রশ্নের উত্তর। বিবেচনার মাধ্যমে অনেক কিছু বুঝে নিল সে। তার প্রিয় মানুষটার ভিতরে না জানি কত যন্ত্রণা লুকিয়ে আছে, সব জানতেই হবে অনন্তের। একে একে সব
ধরনের ইভেন্ট শেষ হলো। এবার নাম ঘোষণার পালা। কোন ইভেন্ট কে কোন পজিশন পেল? রবীন্দ্রসঙ্গীতে অবন্তী দ্বিতীয় স্থান অর্জন করলো। প্রথম স্থান হলো সিনিয়র এক মেয়ে। সবাই একে একে পুরস্কার নিল। বারবার নাম ঘোষণার পরেও অবন্তিকা রহমানকে স্টেজে পুরস্কার নিতে আসতে দেখা গেল না। হঠাৎ শুরু হলো অঝোরধারার বৃষ্টি। কখন কোন সিজন চলে বোঝা দায় বলা নেই। হুট করে তর্জন গর্জন করে বৃষ্টির বেগ বাড়তে লাগলো। অনন্ত গেল অবন্তীকে খুঁজতে। মেয়েদের ভিড়ে কিংবা যেখানে সব প্রতিযোগী রেডি হয়েছিল কোথাও দেখতে পেল না। অনন্ত হতাশ হয়ে যেন ফিরে যাবে, তখনই জানালার বাইরে নজর গেল অনন্তের। অনন্ত দেখলে সেখানে কেউ নেই। বৃষ্টি আসায় সবাই প্রস্থান করেছে। ভার্সিটির পেছনের দিকে বাগানে একটা বেঞ্চিতে অবন্তী বসে আছে আকাশের পানে চেয়ে। বাস পড়ছে কিন্তু অবন্তীর হেলদোল নেই। সে ভিজে জবজবে হয়ে যাচ্ছে, তবুও উঠার কোনো তাড়া নেই। অনন্ত আর দেরি না করে দ্রুত সেদিকে দৌড়ে গেল। অনন্ত যখন অবন্তীর কাছে পৌঁছালো, অবন্তী তখনও নির্বিকার নেত্রে আকাশ পানে মুখ করে চোখ বুজে আছে। অবন্তিকা, নিজের নাম শুনে অবন্তীর ধ্যান ভঙ্গ হলো। তখনও বৃষ্টি পড়ছে। দুজনেই দুজনকেই ভিজিয়ে দিয়েছে। অবন্তী অনন্তের দিকে তাকালো ঠিকই, কিন্তু নিশ্চুপ। অনন্ত কিছুক্ষণ পর অবন্তীকে অবলোকন করে বলল, বৃষ্টির মাঝে এখানে বসে আছো কেন? চলো এখান থেকে। এটা বলে অনন্ত অবন্তীর হাত ধরে টান দিল সেখান থেকে নিয়ে যেতে। অবন্তী বলল, প্লিজ প্লিজ ছাড়ুন আমায়, আমি একা থাকতে চাই। সব সময় তো তোমাকে একাই থাকতে দেখি, আর কত একা থাকবে? বৃষ্টির মাঝেও অবন্তীর চোখের জল দৃষ্টিগোচর হলো না অনন্তের। সে আর কিছু না বলে নিজেও বসে গেল অবন্তীর পাশে। তারপর কিছুক্ষণ নীরব থেকে অনন্ত জিজ্ঞেস করলো, আমি জানি তোমার জীবনে কিছু তো আছেই যা তুমি আড়াল করে বেড়াও। আমার সঙ্গে শেয়ার করতে পারো কি এত দুঃখ তোমার? অবন্তী বলল, আপনাকে কেন বললো? আমি নিজের পার্সোনাল বিষয় কারোর সাথে শেয়ার করতে আগ্রহী নই। কারোর সাথে শেয়ার করলে কষ্ট কিছুটা কমে। আমি চাই তোমার কষ্টের ভাগ নিতে। অনন্তের কথা শুনে অবন্তীর শক্ত চোয়াল ভেঙে যাচ্ছে। নিজের অনন্তের ভিতরের যন্ত্রণা কাউকে বুঝতে দিতে চায়নি অবন্তী, কিন্তু আজ যেন বাধা মানছে না। এমন সময় আকাশ কাঁপিয়ে জোরে বজ্রপাত হলো। অবন্তী সাথে সাথে অনন্তকে জড়িয়ে ধরল। এতক্ষণ তো একটুও ভয় হয়নি অবন্তীর। দিব্যি বসেছিল এত মেঘের তর্জন গর্জনের মাঝে। আকস্মিক এমন ঘটনা অনন্তের হৃদস্পন্দন কিছুক্ষণের জন্য থেমে গেল। নিজের অবস্থা খেয়াল হতে অবন্তী তড়িঘড়ি করে সরে গেল। তারপর সামনের দিকে তাকিয়ে অনন্তকে বলল, শুনতে চান আমার অতীত? অনন্ত বলল, শুনতেও চাই, আর তোমার সব ব্যথা দূর, কষ্টগুলো ভুলিয়ে সুখের রাজ্যে নিয়ে যেতে চাই। অবন্তী বলল, তাহলে শুনুন। অতীত সমাচার। এখান থেকে অনেক দূরে ছোট্ট একটা গ্রাম শান্তিপুর। সেখানেই আমার জন্ম, বেড়ে ওঠা, আমার শৈশবের কত শত স্মৃতি সেই গ্রামে। গ্রামের প্রতিটা কোণা এখনো মুখস্থ। ছোটবেলায় যখন মক্তবে পড়তাম তখন আমার বাড়ির পাশের মেয়ে রাইসার সাথে পরিচয় হয়। তারপর ওর সাথে খেলাধুলা, পুরো গ্রাম ঘুরে বেড়ানো, আম বাগান, জাম বাগান, কোনো কিছু রেহাই পেত না আমাদের হাত থেকে। আমাদের জ্বালাতনে কেউ বা বিরক্ত হতো, আবার কেউ আনন্দ পেত। প্রাইমারি স্কুল পেরিয়ে হাই স্কুল, তারপর কলেজে পর্যন্ত আমরা একসাথে পড়েছি। যত বয়স বাড়ছে তত আমাদের বন্ধুত্বর বন্ধন দৃঢ় হতে লাগলো। সবাই বলতো আমরা একই বৃন্তে দুটি ফল। আমি যেখানে, রাইসাও সেখানেই থাকবে। আমরা দুজনকে প্রমিস করেছিলাম কখনো আমাদের বন্ধুত্ব ভাঙবো না। আমাদের জীবন বেশ চলেছিল। এসএসসি শেষ হওয়ার পর একটা এনজিও ক্যারাটে ট্রেনিংয়ের আয়োজন করেছিল। আমরা দুজনেই ক্যারাটে ট্রেনিংয়ে জয়েন করি। বাকি সদস্যদের থেকেও বেশি ভালোভাবে আমরা দুজনে আয়ত্ত করে নিই। তারপর কলেজে ভর্তি হই। তখনই আমাদের গ্রামে আসে আয়াজ মাহমুদ।
সে আমাদের গ্রামেরই ছেলে, বিদেশ থেকে পড়াশোনা শেষ করে বাড়িতে আসে। আমাদের গ্রামে আয়াজ ভাই আর সমকক্ষ আর কোনো ছেলে ছিল না। যেমন শিক্ষিত তেমনই হ্যান্ডসাম, গ্রামের প্রতিটা মেয়ের ক্রাশ ছিল আয়াজ ভাই। তার চলাফেরা, ড্রেস আপ সব ছিল নজরকাড়া। আয়াজ ভাইয়ের বাড়িটা অনেক কাছে ছিল। আমার রুমের ব্যালকনি থেকে দেখা যেত। আমি লুকিয়ে দেখতাম তার ব্যালকনিতে দাঁড়িয়ে কফি কিংবা সিগারেট খাওয়ার দৃশ্য। তখন আমার বয়স 17 বছর। তখন আমার মনেও অন্য মেয়েদের মতো আয়াজ ভাই জায়গা করে নিয়েছিল। একদিন রাইসার কাছ থেকে জানতে পারি আয়াজ ভাইও নাকি আমাকে পছন্দ করে। আমি আর রাইসা পথে ঘাটে ফুচকা, আইসক্রিম এসবে নিয়ে কারাকারি দুষ্টুমি, কোনো ছেলে টিজ করলে দুজনে মিলে ধরে মার দেওয়া, এসব আয়াজ ভাই দেখতো। তার নাকি খুবই ভালো লাগতো, এনজয় করতো খুব। কলেজ থেকে আসার পথে রোজ দেখতাম আয়াজ ভাই দাঁড়িয়ে থাকতো। রাইসার মাধ্যমে কখনো ফুল, কখনো আইসক্রিম কিনে পাঠাতো। জীবন বেশ চলছিল আমাদের। সেই সময়গুলো আমার কাছে ভীষণ দামি ছিল। তারপর যেদিন ভ্যালেন্টাইন্স ডে আসে, আয়াজ ভাই একগুচ্ছ গোলাপ হাতে হাঁটু গেড়ে আমাকে প্রপোজ করে। সেদিনের অনুভূতিটা কেমন ছিল আমি কাউকে বলে বোঝাতে পারবো না। তারপর আমাদের প্রেমের সম্পর্ক শুরু হয়। রাস্তায় চোখে চোখে কথা বলা, দুজনে ব্যালকনিতে দাঁড়িয়ে একজন অপরজনের দিকে তাকিয়ে ফোনে ননস্টপ কথা বলা, এভাবে বেশ চলছিল। আয়াজ ভাইয়ের সামনে পড়লে আমার বেশ লজ্জা লাগতো, দুষ্টুমিও কমে গেছিল। কারোর সাথে মারামারিও করতাম না, সামনাসামনি কথা বলতে লজ্জা পেতাম। তাই রাইসার মাধ্যমে চিঠিতে জরুরি কিছু জানাতাম। আয়াজ ভাইয়ের প্রেমে মজে আমার পড়াশোনাও চাঙ্গে উঠেছিল। আয়াজ ভাই অনেক বকতো না পড়ার জন্য। তারপর সেকেন্ড ইয়ারে উঠে আয়াজ ভাইয়ের শাসনে আমি আবার ঠিকমতো পড়াশোনাও করি। রাত জেগে ফোন আলাপ করতাম। আয়াজ ভাই বেশি বলতো, আমি শুধু শুনতাম, অল্প অল্প উত্তর দিতাম। সবকিছু ঠিকঠাক চলছিল আমাদের 1.5 বছরের ভালোবাসায়। আমি এইচএসসি পরীক্ষা শেষ করলাম। তারপর হঠাৎ একদিন শুনি আয়াজ ভাই নাকি বিয়ে করে ফেলেছে। হঠাৎ এমন কথা শুনে যতটা না অবাক হয়েছিলাম তার চেয়ে বেশি আশ্চর্য হয়েছিলাম যাকে সে বিয়ে করেছে তার নাম শুনে। সে আর কেউ না, আমার সবচেয়ে কাছের, সব থেকে প্রিয় খেলার বয়সের সাথী রাইসা। আমার ভাই আলিফ আমায় এ খবর দিয়েছিল। শুনে আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। কিছু না ভেবে ছুটে গিয়েছিলাম রাইসার কাছে। দেখতে পেলাম লাজ রাঙা হাসিতে সে বসে তার কাজিনদের সঙ্গে গল্প করছে। আমায় দেখে চমকে তাকালো। আমি তখনও নির্বাক। রাইসা দ্রুত উঠে আমাকে টেনে ঘরে নিয়ে দরজা বন্ধ করে দিল। আমি কিছু জিজ্ঞেস করার আগেই নিজে বলল, যখন আয়াস ভাই দেশে আসছিল সবার মতো আমারও বেশ মনে ধরেছিল আয়াস ভাইকে। ভেবেছিলাম তোকে জানাবো, কিন্তু তার আগে তুই জানিয়ে দিলি যে তুই খুব পছন্দ করিস আয়াস ভাইকে। তাই সেদিন আর মনের কথা মুখে আনতে পারিনি, মনেই লুকিয়ে রেখেছিলাম সেই ভালো লাগা। তারপর যখন শুনি আয়াস ভাইও তোকে ভালোবাসে, সেদিন আমার সামনে তোকে প্রপোজ করেছিল। তুই সেদিন কত খুশি ছিলি। সেদিন বাসায় এসে সারা দিন কেটেছিলাম আমি। আমার অনুভূতির কথা আর জানানো হলো না। মিথ্যে খুশি থাকার অভিনয় করে তোর আর আয়াস ভাইয়ার বাহক হলাম আমি। কত যন্ত্রণা লুকিয়ে তোদের ভালোবাসা লেনদেন করতাম আমি জানি। পরীক্ষার কিছুদিন আগে আয়াস ভাই আমাকে একটা চিঠি দেয়। ভেবেছিলাম হয়তো তোর জন্য সেটা, কিন্তু সেদিন বলেছিল সেটা আমার জন্য। বাসায় গেলে পড়ে দেখতে, এইটুকু বলেই আমি থামলাম। তারপর আলমারি খুলে কিছু খুঁজে একটা চিঠি আমার হাতে দিল। ক্লান্ত চোখে চিঠিটা নিয়ে পড়তে লাগলাম। রাইসা, আমি জানি তুমিও যে আমাকে পছন্দ করো। অবন্তীর মতো আমাকে বোকা ভেবো না। তুমি যে অবন্তীর চিঠি বদলে নিজের লেখা চিঠি অবন্তীর নাম করে দিতে, সেটা আমি জানি। দুজনের লেখা আমার কাছে পরিচিত। ইদানিং কেন জানি না অবন্তীকে ভালো লাগে না আমার। যে চঞ্চলতা দেখে ওকে ভালো লেগেছিল সেটা নেই ওর মাঝে। ঠিক মতো কখনো সামনে দাঁড়িয়ে কথা বলে না। এমন লাজুকতা আমার অপছন্দ। কেন জানি না তোমাকে আমার বেশ ভালো লাগে। ভাবনার মাঝে শুধু তুমি বিচরণ করো। আমার মনে হয় তুমি সে মেয়ে যার সাথে আমার জীবন কাটাবো। তুমি যদি রাজি থাকো, অবন্তীর ব্যাপারটা আমি সামলে নিব। তোমার উত্তরের অপেক্ষায় রইলাম। আয়াজ মাহমুদ। চিঠিটা পড়ে চোখ বেয়ে পানি গড়িয়ে যাচ্ছিল। রাইসা চিঠি পাল্টে দিত, আর আয়াজ ভাই গোপনে ওর সাথে সম্পর্কে জড়িয়েছিল। আমার সব থেকে কাছের মানুষ দুজন একসাথে বিষাক্ত ছোবল মেরেছিল। সেখানে থাকার শক্তি ছিল না। বের হতে পা দিব, তখন রাইসা বলে, আমরা দুজনে তোর ভালো চাই। তুই কষ্ট পেয়ে পড়াশোনায় মন দিতে পারবি না বলে তোর থেকে আড়াল করেছিলাম। আয়াস ভাই বলেছে পরীক্ষা শেষে আমরা বিয়ে করে নেব। মাকে জানাতে মায়েরও পছন্দ হয়েছে। শোনবু,
আমি থামিয়ে দিয়ে কঠোর কণ্ঠে বলেছিলাম, আমার নাম অবন্তিকা, নট অবু, সো ডোন্ট কল মি অবু। আর কিছু বলার সুযোগ না দিয়ে আমি সেখানে গেলাম যেখানে আয়াজ থাকে। পেয়েও গেলাম তাকে বন্ধুদের সাথে। কেউ বা ওকে ধিক্কার দিচ্ছে, আবার কেউ বা মজা করছে বিয়ে নিয়ে। একজনে আমার উপস্থিতি ইশারায় আয়াজ ভাইকে বলল। আয়াজ ভাই আমার দিকে ফিরল। তখন আমার চোখে মুখে যেন আগুন জ্বলছে। সেখানে গিয়ে সোজা আয়াজ ভাইয়ের সামনে চোখে চোখ রেখে তাকালাম। তারপর আমার শরীরে যত শক্তি, মনে যত ক্ষোভ সব হাতের মধ্যে জমা করে সর্বশক্তি দিয়ে থাপ্পড় মেরেছিলাম এত জোরে। আর অপ্রত্যাশিত ঘটনায় বলিষ্ঠ শরীরের অধিকারী আয়াজ ভাই ছিটকে পড়ে গেছিল। তারপর বাসায় ফিরে এসে রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছিলাম। ওয়াশরুমে ঢুকে ঘন্টা ধরে কেঁদেছিলাম খুব। এত ব্যথা সহ্য করতে পারছিলাম না আমি, না তো কারোর সাথে শেয়ার করতে পারছি। আমি কি সহ্য করব? আমার মানুষগুলো আমার পিঠে ছুরি চালাবে, মাথা কাজ করছিল না। নিয়েছিলাম ভুল সিদ্ধান্ত। আত্মহত্যার পথটাই শুধু ছিল আমার সামনে। আমার হাত কেটে ফেলেছিলাম। তখনই আমার ভাই দরজা ভেঙে ঘরে ঢোকে। তাই ক্ষত খুব গভীর হয়নি, বেঁচে গেলাম আমি। যখন হসপিটাল থেকে বাসায় ফিরলাম, বাসায় বলে দিলাম সব কথা। ভেতরে যে আরো পুড়ে মরতে হচ্ছিল। তারপর জেদ ধরে সম্পূর্ণ সুস্থ না হয়ে সবার বারণ অমান্য করে ছোট আব্বুর সাথে ঢাকা চলে আসি। বর্তমান এইটুকু বলে অবন্তী থামলো। তারপর বাম হাতটা অনন্তের সামনে ধরলো, বলল, সেদিন জানতে চেয়েছিলেন রক্ত এর কাহিনী, এটাই ছিল কারণ। অনন্তের মুখ দিয়ে কথা বের হচ্ছে না। শুনতে শুনতে তার চোখ থেকে টুপটাপ পানি পড়ছে। অবন্তী এতক্ষণ ভিজতে ভিজতে আর কান্নার কারণে ক্লান্ত হয়ে পড়ল। আস্তে আস্তে চোখ বুজে আসছে অবন্তীর। সব কিছু ঝাপসা দেখছে। অবন্তী সেন্স হারিয়ে পড়ে যাচ্ছিল। তার আগে অনন্ত ওকে ধরে ফেললো। অনেক চেষ্টা করলো সেন্স ফেরাতে, কিন্তু ব্যর্থ হলো। শেষে ওকে পাজা কোলে তুলে হাঁটা ধরলো। অবন্তী ধীরে ধীরে চোখ খুলে নিজেকে একটা অপরিচিত কক্ষে আবিষ্কার করলো। ক্ষণকাল বোঝার প্রয়াস চালালো তার অবস্থান কোথায়। ভাবনার জগতে হারিয়ে যেতেই মনে পড়ল সব শেষ অনন্তের সাথে ভার্সিটির ক্যাম্পাসে ছিল। তারপর আর কিছু মনে নেই। এখানে কিভাবে আসলো ভাবতে লাগলো। ওঠার চেষ্টা করে দেখতে পেল একটা অপরিচিত মুখ। অবন্তী চিনতে পারল না তাকে। জিজ্ঞেস করলো, আমি কোথায়? আর আপনি বা কে? আমি কি করে আসলাম এখানে? আমার যতদূর সম্ভব মনে পড়ে আমার পরনে শাড়ি ছিল, সেটা ভিজেও গেছিল। নতুন পোশাক কি করে এলো? একসাথে এত প্রশ্ন অনন্তের মা আবিদা কোনটার আগে উত্তর দিবে ভেবে পেল না। তারপর অবন্তীর হাত ধরে বলল, শান্ত হও মা, এত প্রশ্ন একসাথে করে নাকি কেউ? তোমাকে আমার ছেলে অনন্ত নিয়ে আসছিল। তুমি সেন্স হারিয়ে ফেলেছিলে। তখন তোমাদের ভার্সিটিও বন্ধ হওয়ার পথে। তাই আমার ছেলে বন্ধুদের সহায়তায় সিএনজি ঠিক করে তোমাকে এখানে নিয়ে আসে। তুমি ভিজে জুবুথুবু হয়েছিলে, শরীরে জ্বর আসতো। আর বেশিক্ষণ এমনভাবে থাকলে, তাই আমি তোমার ড্রেস বদলে নতুন ড্রেস পরে দিয়েছি। আমাকে সাহায্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আন্টি। আমি চিরকৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। এখন তবে আমি যাই আন্টি। যাই মানে? এখন তুমি কোথায় যাবে? অনন্ত ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশনের ওষুধ আনতে গেছে। তুমি বলছো চলে যাবে? ডাক্তার কখন এলো? কিছুতেই তোমার জ্ঞান ফেরানো যাচ্ছিল না, তাই তো ডাক্তার ডাকা হয়েছিল। শুনে অবন্তী চুপ হয়ে গেল। আবিদা বেগম বলল, বেশ মিষ্টি দেখতে তুমি। নামটা কি তোমার? জানা হলো না। আমার নাম অবন্তিকা। এভাবে দুজনের কথা বলতে বলতে কিছু সময় অতিবাহিত হলো। তারপর অনন্ত আসলো, হাতে ওষুধের প্যাকেট। ভিতরে ঢুকলো না আর, যদিও অবন্তী আনইজি ফিল করে মায়ের হাতে ওষুধগুলো দিল আর বলল কিছু খাবারের ব্যবস্থা করে দিতে। আবিদা বেগম চলে গেল খাবার রেডি করতে। অনন্ত নিজেও মাকে রান্নার কাজে টুকটাক সাহায্য করতে লাগলো। অবন্তী অনন্তের রুমেই আছে, চোখ বুজে শুয়ে আছে। অনন্ত ঢুকতে গিয়ে আবার দাঁড়িয়ে গেল। তারপর দরজা নক করে বলল, আমি কি আসতে পারি? মনে মনে বলল, কি একটা অবস্থা, নিজের ঘরে নিজেই অনুমতি নিয়ে প্রবেশ করতে হচ্ছে। অবন্তী সাউন্ড শুনে
হকচকিয়ে উঠে বসলো। জামা ঠিকঠাক করে মাথার সুন্দর করে ওড়না জড়িয়ে নিল, তারপর বলল, জি আসুন। তুমি ফ্রেশ হতে চাইলে ফ্রেশ হয়ে নাও, আমি খাবার নিয়ে আসবো। অবন্তী বলল। আমার খিদা নেই। অনন্ত বলল, খালি পেটে ওষুধ খাবে নাকি? আর তাছাড়া আমার আম্মু অনেক আগ্রহ করে রেডি করেছে, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি খাবার আনছি। অবন্তী বলল। আচ্ছা, আমার জন্য আনতে হবে না, আমি নিজে গিয়ে খেতে পারবো। তারপর অবন্তী অনন্তের সাথে নিচে নামলো। আবিদা বেগম দুজনকে একসাথে আসতে দেখে সেদিকে তাকিয়ে রইল। বড্ড মানিয়েছে দুজনকে। অবন্তী সবার সাথে খাবার খেলো। অবন্তী খাওয়ার ব্যাপারে বরাবরই কম খায়, আবার অপরিচিত মানুষজন সামনে, তাই সামান্য খেয়ে ওঠে। অনন্ত ওষুধ এগিয়ে দিল। অবন্তীর শরীরে এখনো জ্বর। খাওয়া শেষ, অবন্তী চলে যাবে, তখনই আবিদা বেগম বললেন, অনন্ত, যা তুই মেয়েটাকে দিয়ায়। অবন্তী মা, তুমি কিন্তু আবার এসো, ঠিক আছে? অনন্ত অবন্তীকে নিয়ে বের হলো। অনন্তকে দাঁড়াতে বলে কোথায় চলে গেল। ফিরে এলো বাইক নিয়ে। অবন্তী জিজ্ঞেস করলো, আপনার বাইক আছে? ভার্সিটিতে কোনোদিন তো বাইক নিয়ে যেতে দেখলাম না। অনন্ত বলল, আমি কয়েকবার বাইক অ্যাক্সিডেন্ট করেছি, তাই আব্বু নিষেধ আছে বাইক নিয়ে যাওয়া। বলেছে কার নিয়ে যেতে, সাথে ড্রাইভারও দিবে, কিন্তু আমার এত ভিআইপি চলাফেরা পছন্দ না। বন্ধুদের সাথে গল্প করতে করতে হেঁটে আসা, কখনো বা ওদের বাইকে করে আসতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। অনন্তের কথাগুলো অবন্তীর বেশ ভালো লাগলো। তারপর অনন্ত অবন্তীকে তাড়া দিয়ে উঠে বসতে। ভেতরে ভেতরে শরীর খারাপ অবন্তীর, শরীর ব্যথা জ্বরের কারণে, তাই আর কথা বাড়ালো না। বাইকের দূরত্ব বজায় রেখে উঠে বসলো। তারপর অনন্ত বাইক স্টার্ট দিল গন্তব্যের উদ্দেশ্য। প্রিয় মানুষকে নিয়ে বাইকে ঘোরার অনুভূতি এত মিষ্টি আগে জানা ছিল না। অনন্তের মন যেন বারবার বলছে, এই পথ যেন না শেষ হয়। কিন্তু মন বললে কি হয়। অনন্তের পথ শেষ হলো। অবন্তী বাসার সামনে নেমে বিদায় নিয়ে বাসায় চলে গেল। অবন্তী বাসায় পৌঁছে শুয়ে গেল। যদিও ওষুধ খেয়ে এসেছে, তবুও অসুস্থতা থেকে রক্ষা পেল না। শুরু হলো প্রচণ্ড রকমের কাশি, জ্বরও বোধ হয় বাড়ছে। অবন্তী কম্বল নিয়ে সেটা মুড়িয়ে শুয়ে পড়ল। কিছুতেই ঘুমাতে পারছে না শরীরের ব্যথার কারণে। এদিকে অবন্তী চলে যাওয়ার পরও বেশ কিছু সময় অনন্ত সেখানেই দাঁড়িয়ে রইল। ইস, এমন দিন কখন আসবে যখন অবন্তীর সাথে আমিও যেতে পারবো ওর বাসায়। ভার্সিটি তখনকার সব কথা মনে পড়তে অনন্তের মন আবার খারাপ হয়ে গেল। সারাটা সময় অবন্তীর সাথে ছিল বলে এসব ভাবনাগুলো মাথায় আসেনি। আচ্ছা, অবন্তী অতীতের কাহিনী বলার সময় খুব কাঁদছিল। এখনো কি তবে অতীতের মানুষকে ভালোবাসে অবন্তী? আমার ভালোবাসা কি অবন্তী বুঝতে পারবে না কখনো? কত অপেক্ষা করতে হবে অবন্তীকে পেতে। আজ এত কিছু শোনার পর মন আর অপেক্ষা করতে পারছে না। অনন্ত এই সব ভাবনায় ফেলে বাইক স্টার্ট দিল। কিছু দূরে যেতে কারোর কিছু কথাবার্তা কর্ণগোচর হতে অনন্ত বাইক থামালো। কিছু দূরে পরিচিত কাউকে দেখে অনন্ত বুঝতে পারল কি হচ্ছে সেখানে। দ্রুত অনন্ত মোবাইল বের কিছু দূরে ঘটনা ক্যামেরা বন্দি করে নিল। তারপর অনন্ত দ্রুত বাইক চালিয়ে চলে গেল। বাইকের সাউন্ডে ওরা তাকাতেই দেখলো অনন্ত চৌধুরী সেখান থেকে দ্রুত চলে যাচ্ছে তাদের নাগালের বাইরে। পরের দিন অবন্তী ভার্সিটিতে গেল। অনন্ত ক্যাম্পাসে বসে বন্ধুদের সাথে গল্প করছে। অরুণ চলে যাবে, হাতে গোনা কিছুদিন বাকি আছে যাওয়ার। এদিকে রিকি কিছু মেয়েদের সাথে আড্ডায় মজেছে, কাউকে ছুঁয়েও দিচ্ছে। মেয়েগুলো যেন বেশ আনন্দ পাচ্ছে। রিকির কিছু দূরে দাঁড়িয়ে আছে জাহিদ সহ বাকিরা। হঠাৎ ভার্সিটিতে পরপর 3টে পুলিশের গাড়ি প্রবেশ করলো। এসে সবাইকে জিজ্ঞাসাবাদ করে জেনে নিল রিকি মির্জার অবস্থান। জাহিদ বারবার রিকিকে ইশারায় জানানোর চেষ্টা করছিল পুলিশের উপস্থিতি জানাতে। কেউ কেউ সেখান থেকে সরে গেল, কিন্তু রিকি মেয়েদের নিয়ে এতটাই মগ্ন ছিল যে আশেপাশে কি হচ্ছে সেদিকে খেয়াল নেই। হঠাৎ ওর সামনে একটা হ্যান্ডকাপ তুলে ধরে একজন পুলিশ অফিসার বলল,
ইউ আর আন্ডার অ্যারেস্ট রিকি মির্জা। রিকি যেন এমন কথা প্রত্যাশা করেনি। কাল অনন্ত যখন দেখে ড্রাগস লেনদেনের বিষয়টা দেখে ফেলেছিল। রিকি বাবার সহায়তায় পুলিশকে বিশাল অঙ্কের টাকা ঘুষ দিয়েছিল। তবে কি ওই অফিসার বেইমানি করলো নাকি? অফিসার বলতে লাগলো, গোপনে ড্রাগস এনে তরুণদের কাছে নিয়ে তাদের মাদকাসক্ত করে ফেলেছেন আপনি। আপনার বিরুদ্ধে ওপর মহলে অনেক অভিযোগ জমা। প্রমাণের অভাবে আমরা কোনো কিছু করতে পারিনি। তবে কাল অজ্ঞাত নাম্বার থেকে সরাসরি ভিডিও আমাদের কাছে পাঠানো হয়েছে। সেখানে সরাসরি দেখা যাচ্ছে আপনি মাদক লেনদেন করছেন। রিকি বুঝতে বাকি রইল না অজ্ঞাত ব্যক্তিকে, যার কারণে আজ জেলে যেতে হচ্ছে। এখন কোনো চালাকি করে লাভ হবে না বুঝতে পেরে রিকির বিনা বাক্য ব্যয়ে পুলিশের সাথে চলে গেল। যাওয়ার সময় জাহিদকে কিছু ইশারায় বলে গেল। রিকি ইশারা সহজে বুঝতে পারল জাহিদ। ফোন দিয়েও কাউকে ডাকলো। রিকি যাওয়ার সময় অনন্তের দিকে তাকাতে তাকাতে গেল। রিকির কারণে ভার্সিটির অনেক ছেলে মাদকাসক্ত। রিকি বিদেশি মাদক সংগ্রহ করে এসব ভার্সিটি সহ অনেক জায়গায় বিক্রি করে। অনন্ত এটা জানতো, কিন্তু প্রমাণের অভাবে কিছু করতে পারেনি। অনন্ত জানতে কালকের ভিডিও যদিও সহানীয় পুলিশের কাছে দেয় কোনো লাভ হবে না। রিকির বাবার কিনা গোলাম ওরা, রিকির বিরুদ্ধে কিছু করবে না। তাই ভিডিওটা প্রধান হেডকোয়ার্টারে পাঠিয়ে দিল। রিকি মির্জার খবর সারা ভার্সিটি ছড়িয়ে গেল। হৈ হৈ পড়ে গেল। ভার্সিটি শেষ, অনন্ত বাড়ির উদ্দেশ্য বের হলো। অনন্ত ইদানিং অবন্তীর সাথে যায় কি বলে বাকি বন্ধুরা ওর আগে চলে যায়। আজ অবন্তীও নেই, তাই অনন্ত একা ফিরছিল। মেইন রোড ক্রস করে যেই একটু ভিতরের রাস্তায় প্রবেশ করলো, ঠিক তখনই প্রায় 25 থেকে 30 জনের মতো ছেলে অনন্তকে চারিদিক থেকে ঘিরে ধরল। সবার মুখ ঢাকা কালো কাপড়ে। অনন্ত বুঝে গেল কার কাজ এই সব। সবার হাতে কোনো না কোনো অস্ত্র আছে। অনন্ত ভয় পেয়ে গেল। এতগুলো মানুষ আর সে একা। অনন্ত ভয়ে ঘামতে লাগলো। চারিদিকে তাকিয়ে দেখলো যাওয়ার কোনো রাস্তা নেই। সবাই ওকে ঘিরে দাঁড়িয়ে আছে চারিদিক থেকে। অনন্ত শুরুতে চুপচাপ দাঁড়িয়ে রইল। তারপর সুযোগ বুঝে একজনকে ধাক্কা মেরে ফেলে দিয়ে সেদিক দিয়ে দৌড় লাগালো। কিন্তু এতগুলো মানুষের চোখ ফাঁকি দেওয়া সহজ বিষয় না। একজন একটা রড ছুঁড়ে মারল, মাথায় লাগেনি, তবে পিঠে বেশ জোরে লাগলো। অনন্ত তার সামলাতে না পেরে নিচে পড়ে গেল। দুজন এগিয়ে এসে অনন্তের দুহাত ধরে রাখলো। একজন সামনে থেকে এগিয়ে আসছে, হাতে ধারালো ছুরি। অনন্তের দিকে এগিয়ে আসতেই সজোরে পেটে বরাবর লাথি দিল। অনন্ত নিজেকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা করলো, কিন্তু এতজনের সাথে একা পেরে উঠল না। কারোর স্টিকের আঘাত, কারো রডের আঘাত, ছুরির আঘাত থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করতে করতে অনন্তের পুরো শরীর রক্তাক্ত হয়ে গেল। অনন্ত তবুও লড়াই করে যাচ্ছে। একজন অনন্তের পিছনে দাঁড়িয়ে অনন্তের ঘাড় নিজের দিকে এনে পেট বরাবর ছুরি চালিয়ে দিল। অনন্ত গগন কাঁপিয়ে আর্তনাদ করে নিচে পড়ে গেল। ঠিক তখনই অবন্তী সে রাস্তায় কিছুটা দূরে এই দৃশ্য দেখতে পেল। আজ ভার্সিটি যেতে পারেনি, শরীর অসুস্থ বলে। তাই যখন সুস্থতা অনুভব হলো বের হয়েছিল কিছু বাজার করতে। এসে এদিকে ঢুকতে এমন দৃশ্য চোখে পড়ল। অনন্তকে চিনতে একটু দেরি হলো না অবন্তীর। হাত ভর্তি সব বাজার রাস্তায় পড়ে গেল। অবন্তী দৌড়ে অনন্তের কাছ দিকে গেল। তখন একজন বলল, এটা অনন্ত চৌধুরীর দুর্বলতা, অনেক তেজ। সেদিন আমার গায়ে হাত তুলেছিল। চল, একেও একটু শিক্ষা দেওয়া যাক। অনন্ত চৌধুরী যেন প্রাণে না মরে, রিকি মির্জার পিছনে লাগার শাস্তি যেন সারা জীবন নিজের আঘাতের মাধ্যমে মনে রাখে। আমাদের কাছে অর্ডার এটা। একজন বলল। অবন্তী তখন হুঁশ নেই চারিদিকে, দৃষ্টি শুধু সামনের রাস্তায় পড়ে ছটফট করা অনন্তের দিকে।
সেদিকে যাওয়ার আগে অবন্তীকে সবাই ঘিরে ধরল। অবন্তী সেদিকে হুঁশ নেই। অনন্ত চোখ ঝাপসা হয়ে আসছে, তার মাঝে অবন্তী ছুটে আসা দেখতে পেল। অবন্তীকে সর্বশক্তি দিয়ে চিৎকার করে বলল, অবন্তী চলে যাও এখান থেকে, প্লিজ এসো না তুমি। অবন্তীকে আটকে রেখেছে। একজন বলল, তাড়াতাড়ি কর যা করার, বেশিক্ষণ থাকা আমাদের জন্য নিরাপদ না কিন্তু। তার কথার বাকিরা সায় দিল। অবন্তীকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দিয়ে মাথায় রডের আঘাত করলো। কপাল বেয়ে গড়গড় করে রক্ত পড়ছে। অবন্তী উঠে দাঁড়াতে পারছে না। আক্রমণকারীরা চলে গেল। অবন্তী নিজের মাথার কথা ভুলে অনন্তের কাছে অনেক কষ্টে পৌঁছালো আর সর্বশক্তি দিয়ে অনন্তের শরীর থেকে ছুরি বের করে নিল। অনন্ত আর্তনাদ করে উঠল। দুজনের শরীর রক্তে মাখামাখি। অনন্তের পেট থেকে অনর্গল রক্ত বের হচ্ছে। অনন্ত জ্ঞান হারিয়ে ফেলেছে। অবন্তী কি করবে বুঝতে পারছে না। নিজের হিজাব খুলে অনন্তের পেট বেঁধে দিল। তারপর অনন্তের মাথা কোলে নিয়ে কাঁদতে লাগলো। অন্তত চোখ খুলুন প্লিজ, প্লিজ কেউ আমাদের সাহায্য করুন। অবন্তী চিৎকার করে কাছে আর সাহায্য চাইছে। অনেকে দেখছে, আশেপাশে করছে, কিন্তু সামনে ঘেঁষছে চাইছে না কেউ। যদি পুলিশ কেসে ফেসে যায় সেই ভয়। অবন্তী বলল, আপনারা কি মানুষ? আমাদের সাহায্য করুন, ওনাকে হসপিটালে নিয়ে যেতে হবে। একটা ছেলে এগিয়ে এলো দ্রুত। আরে এ তো অনন্ত ভাইয়া, আমার মাইন ভাইয়ের বন্ধু। সে দ্রুত মাহিনের কাছে কল দিল। মাহিনরা সবাই সবে মাত্র যে যার বাসায় পৌঁছেছিল। শুনে মাত্র দৌড় দিল, বাকিরাও কল দিল। সবাই দৌড় দিল। মুন্না বাসা প্যান্ট খুলে লুঙ্গি পরা ছিল। এমন খবর শুনে লুঙ্গি পরে বেরিয়ে গেল। ওরা 5 মিনিটে দৌড়াতে দৌড়াতে রকেটের গতিতে ঘটনাস্থলে পৌঁছালো। দেখলো পুরো রাস্তা রক্তাক্ত। অনন্ত পড়ে আছে সেন্সলেস হয়ে। অনন্তের মাথার কোলে রাখা অবস্থায় একপাশে অবন্তী পড়ে আছে। নিলয় একটু বেশি ভীতু বাকিদের চেয়ে। সে এমন দৃশ্য দেখে সেখানেই বসে পড়ল। মাহিন আর রবিন মিলে অনন্তকে কোলে তুলে দৌড়াতে লাগলো। মুন্না ততক্ষণে গাড়ি এনে ফেলেছে। অরুণ অবন্তীকে কোলে তুলে নিল। তারপর সবাই হসপিটালে চলে গেল। পিছনে পড়ে রইল অনন্ত আর অবন্তীর রক্তে রঞ্জিত রাস্তা। যে ছেলে সবাইকে খবর দিয়েছিল সে বালতি করে পানি এনে রাস্তা পরিষ্কার করে দিল। অনন্তকে দ্রুত অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। অবন্তীও ট্রিটমেন্ট চলতে থাকলো। সবাইকে খবর দেওয়া হলো। অনন্তের মা বাবা ছুটে এলো। অরুণ ইরাকে জানানোর মাধ্যমে ইরা ওর বাবা মা সবাই হসপিটালে ছুটে এলো। সবাই অপেক্ষা করছে কবে ডাক্তার বের হবে অপারেশন থিয়েটার থেকে। 1 ঘন্টার মধ্যে অবন্তীর জ্ঞান ফিরল। মাথায় ব্যান্ডেজ লাগানো। অবন্তীর জ্ঞান ফিরতেই মনে পড়ে গেল সেই সময়ের ঘটনাগুলো। অবন্তী চিৎকার করে উঠল। ওর চিৎকার শুনে ইরা সহ সবাই কেবিনে প্রবেশ করলো। অবন্তীর শরীর তখনও কাঁপছে। অবন্তী কম্পিত কণ্ঠে বলে, ওরা ওরা ছুরি অন্ত। পূর্ণ বাক্যে বের হচ্ছে না মুখ দিয়ে। ইরা বলল, শান্ত হও বুনি, অনন্ত ভাইয়া ঠিক আছে, এখনো হসপিটালে আছেন ভাইয়া। দোয়া কর যেন ভাইয়া শীঘ্রই সুস্থ হয়ে ওঠেন। অবন্তী বলল, এখানে আছে, কোথায় আমি দেখবো। অবন্তীর হাতে স্লাইন দেওয়া। অবন্তী সেটা টেনে ছিঁড়ে ফেলল। হাত থেকে রক্ত বের হয়ে গেল। সেদিকে তোয়াক্কা না করে সবার বারণ অমান্য করে বেরিয়ে গেল কেবিন থেকে। অনন্তের মাকে একটা কেবিনের সামনে বসে বসে কাঁদতে দেখে অবন্তী সেখানে গেল। ছেলের জন্য এখনো কেঁদে চলেছে তিনি। অবন্তী তাকে ডাকতে যেও ডাকলো না। ইরা অবন্তীকে অনন্তের কেবিনে দেখিয়ে দিয়ে আর বলল, ভাইয়ার অপারেশন হয়েছে, এখনো সেন্স আসেনি, অনেক বেশি রক্ত বের হয়েছে। অরুণ সহ বাকিরা সবাই মিলে সামাজিক যোগাযোগের মাধ্যমে জানিয়ে ডোনার খুঁজে বের করছে। তারা আসার পথে, তারা আসলে রক্ত দিবে ভাইয়াকে। আল্লাহর কাছে দোয়া কর শুধু।
অবন্তীর মন একটু স্বস্তি হলো। কেবিনের দিকে তাকিয়ে দেখতে পেল অনন্ত শুয়ে আছে, মুখে অক্সিজেন মাস্ক। অবন্তী এক দৃষ্টিতে সেদিকে কিছু সময় তাকিয়ে রইল। অনন্তের বাবা জাফর চৌধুরী ছেলের জন্য কঠোর থাকেন সব সময়, কিন্তু আজ তার চোখের কোণে জল চিকচিক করছে। একমাত্র ছেলে অনন্ত, তার সবচেয়ে প্রিয় তার ছেলে। ছেলের সামনে কখনো ভালোবাসা প্রকাশ করেন না, আড়ালে ছেলের সব চাওয়া পূরণ করেন। অনন্ত বুঝতে পারে বাবার ভালোবাসা। তিনি ছেলের কথা ভাবতে ভাবতে হাসপাতালে নামাজের জন্য যে রুম আছে সেখানে যান। গিয়ে দেখতে পান নিলয় সেখানে বসে বন্ধুর সুস্থতার জন্য দোয়া করছে আর কাঁদছে। জাফর চৌধুরী ছেলের বন্ধুদের এত ভালোবাসা দেখে সবার জন্য দোয়া করলেন। অনন্তের জ্ঞান ফিরল আরও কয়েক ঘন্টা পরে। রক্ত দেওয়া হচ্ছে এখন। আস্তে আস্তে সবার দেখা করলো অনন্তের সাথে, ভরসা দিল। অনন্তের চোখ দুটি কাউকে খুঁজছে। তখন ইরার বাবা মায়ের সাথে অবন্তী প্রবেশ করলো। ইরার বাবা অনন্তের সাথে এটা সেটা কথা বললেন। অবন্তীর মাথায় ব্যান্ডেজ দেখে অনন্ত জিজ্ঞেস করলো, তোমার সাথে কি করেছে ওরা? কে আঘাত করেছে? অনন্তের এমন উৎকণ্ঠা দেখে সবাই একে অপরের দিকে তাকালো। যে নিজেই মৃত্যুর সাথে লড়াই করছিল সে অবন্তীর খবর নিতে ব্যতিব্যস্ত। কিছুক্ষণ থাকার পর অবন্তী আর ইরা চলে গেল। দুজনে অবন্তীর বাসায় উঠল। অনন্তের কেবিনে এখন উপস্থিত অনন্তের বাবা মা, ইরার বাবা মা আর বন্ধুরা। অনন্ত সবাইকে বলল, তোমাদের সাথে আমার কিছু কথা আছে। অনন্তের রিলিজ হলো না, পেটের ক্ষত, পায়েও আঘাত। সুস্থ হওয়া পর্যন্ত অনন্ত হাসপাতালে থাকবে। ডেইলি নিয়ম করে অনন্তের মা দেখা করে যায়। অনন্তের বাবা প্রতিদিন আসতে পারে না, বন্ধুদের আগমন তো আসেই প্রতিদিন। অবন্তী নিজেই প্রতিদিন সময় বের করে অনন্তের সাথে দেখা করে যায়। শুরুতে কেবিনে যেত না, বাইরে থেকেই দেখে চলে যেত। কিন্তু একদিন অনন্ত দেখে নেয় অবন্তীকে। নাম ধরে ডাক দিলে অবন্তী ধরা পড়া চোরের মতো ঘাবড়ে যায়। এখন অবন্তী আর অনন্তের সম্পর্ক বেশ নরমাল। রোজ দেখা করে নিজের হাতে কখনো কখনো কিছু খাবার বানিয়ে নিয়ে আসে। অনন্ত যেন চাতক পাখির মতো অপেক্ষার প্রহর গুনতে থাকে। টুকটাক কথা বলে দুজনে। অনন্ত ধীরে ধীরে সুস্থ হতে থাকে। এরই মাঝে অরুণের বিদেশে যাওয়ার ডেট চলে আসে। বাকি বন্ধুরাও ওর সাথে এয়ারপোর্টে এগিয়ে দিতে যায়। অনন্তের সাথে যাওয়ার সময় হাসপাতালে দেখা করে যায়। বন্ধুরা হাসি মুখে বিদায় দিলেও যখন অরুণ প্লেনে ওঠে সবার চোখে অশ্রু এসে যায়। ভাবতেই নিঃশ্বাস ভারী হয়ে আসে। আর অরুণকে তাদের আড্ডার মাঝে পাবে না ভেবে। ইদানিং অবন্তী কেমন যেন ফিল হয় অনন্তের সামনে যেতে। সামনে দাঁড়াতেই লজ্জা লাগে। মনকে প্রশ্ন করে, তবে কি দ্বিতীয়বার আবার কোনো প্রেমে পড়ল? উত্তর মেলে না। বাসার কাজেও তেমন মন বসে না। অনন্ত ভাবনার বিচরণ করে কাজের মনোযোগ ব্যাঘাত ঘটায়। এসব কথা ভাবতে ভাবতে আনমনে হাসল অবন্তী। অনন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরল। অবন্তীকে ফোন করে অনুরোধ করে শুক্রবার বিকেলে দেখা করতে, অবশ্যই যেন আসে। অবন্তী কেন জানতে চাইলে অনন্ত বলে, সারপ্রাইজ বলে অনন্ত ফোন রেখে দেয়। অবন্তী মন দুরু দুরু করতে থাকে। কেমন সারপ্রাইজ দিবে অনন্ত সেটা ভাবতে লাগে। সময় গড়িয়ে চলেছে। দেখতে দেখতে শুক্রবার এসে গেল। অবন্তী সকালে ঘুম থেকে উঠে কাজে লেগে পড়ল। ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করলো। কাজ শেষ করে চা পরোটা বানিয়ে নিল। দুপুরের রান্নাও দ্রুত করে নিল। এত কাজের টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়ল 11টার সময়ে। মসজিদের খুতবা পাঠের শব্দ কর্ণগোচর হতে হকচকিয়ে উঠে বসলো। তারপর গোসল ছেড়ে নামাজ পড়ে নিল। খাবার খেতে বসতেই ফোনে মেসেজের শব্দ এলো। দেখতে পেল অনন্তর মেসেজ। অবন্তী আজ শাড়ি পরে আসবে প্লিজ, অনুরোধ রইল। অবন্তী দুপুরের খাওয়া শেষ করে রেডি হতে বসে পড়ল। অনেক চিন্তা ভাবনা করেও খুঁজে পেল না কোন শাড়ি পরবে। অবশেষে অনেক খোঁজ করার পর একটা নীল রঙের শাড়ি চয়েস করলো, সাথে ধূসর রঙের ব্লাউজ হিজাব। অবন্তী বেশ সুন্দর করে শাড়ি পরতে পারে।
তারপর রেডি হয়ে অবন্তী বেরিয়ে পড়ল অনন্তের পাঠানো ঠিকানার উদ্দেশ্যে। সেজে গুজে অনন্তের সাথে দেখা করতে যাবে ভাবতেই যেন কেমন অদ্ভুত লাগতে শুরু করলো। যত সামনে এগোচ্ছে অবন্তীর রিক্সা, অবন্তীর ভিতরে ধূপ ধোকানি ততই বেড়ে চলেছে। অনন্তের বলা সেই পার্কের সামনে রিক্সা থামালো। রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে নিল অবন্তী। জায়গাটা বেশ সুন্দর, কিন্তু অনন্তকে দেখতে পেল না কোথাও। যে অনন্ত এত তাড়া দিচ্ছিল আসার জন্য, সে নিজে আসার নাম নাই। অবন্তী একটা বেঞ্চিতে বসে অপেক্ষা করতে লাগলো। সময় গড়িয়ে চলেছে, কিন্তু অনন্তের এখনো আসার নাম নেই। অবন্তী ফোন হাতে নিল কল দিবে বলে, কিন্তু নাম্বার ডায়াল করে আবার কল দিল না। নিজ থেকে আগে কখনো কল দেয়নি বলে বেশ আনইজি লাগছে কল দিতে। এইভাবে কিছুক্ষণ দোনামোনা করতে করতে অবশেষে ফোন দিল, কিন্তু এ কি, অনন্তের ফোন বন্ধ। অবন্তীর মেজাজ বিগড়ে গেল। দ্রুত উঠে গেল সেখান থেকে বাসায় যাওয়ার জন্য। হঠাৎ পিছন থেকে কেউ এসে অবন্তীর চোখ বেঁধে দিল, সাথে হাতও। অবন্তী কিছু বুঝে ওঠার আগে এত দ্রুত ঘটনাগুলো ঘটে গেল। অবন্তীর মুখ খোলা কিছু বলতে যাবে তার আগেই মাথার কাছে কিছু আছে অনুভব হলো। কেউ অবন্তীর মাথায় বন্দুক ঠেকিয়ে রেখেছে আর ভারী কণ্ঠে বলল, যদি একটা শব্দ করে তাহলে শুট করে খুলি উড়িয়ে দিব। অবন্তী বেশ ভয় পেয়ে গেল। লোকটা আবার বলতে লাগলো, সামনে চলো। গান পয়েন্টে অবন্তী লোকটার সাথে সামনে এগোতে লাগলো। অবন্তীর পা যেন অবশ হয়ে আসছে ভয়ে। অবন্তীকে একটা জায়গায় নিয়ে যাওয়া হলো আর হাতের বাঁধন খুলে দিল। অবন্তী সেখানে ঠায় দাঁড়িয়ে রইল। বেশ কিছু সময় যাওয়ার পরেও কোনো শব্দ পেল না। অবন্তী ভাবল সবাই চলে গেছে। অবন্তী নিজে নিজেই চোখ বাঁধনটা খুলল, কিন্তু চারিদিকে পুরো অন্ধকার। এখনো সন্ধ্যা হতে অনেক সময় বাকি, আর এখন চারিদিকে এত অন্ধকার কেন বুঝতে পারল না। মনে মনে ভাবল লোকগুলো কি কোনো পাতাল লোকে ফেলে দিল নাকি। হঠাৎ করে চারিদিকে একটা একটা করে বাহারি রঙের আলো জ্বলে উঠল। চোখের পলকের চারিদিক আলোকিত হয়ে গেল। অবন্তী তাকিয়ে দেখল কোনো একটা হলরুমের মতো জায়গা। পুরো রুমের চারিদিকে ফুল দিয়ে সাজানো। অবন্তী একেবারে রুমের মাঝখানে দাঁড়িয়ে আছে। সামনে থেকে হঠাৎ একটা শব্দ হলো। তাকিয়ে দেখলো ফুলের দিয়ে সাজানো একটা গেট খুলছে, আর সেখান থেকে বেরিয়ে আসছে অনন্ত চৌধুরী। অবন্তীর যেন এতক্ষণ পর কলিজায় পানি এলো। অনন্তের পরনে একটা সাদা পাঞ্জাবি, সুন্দর করে পরিপাটি করে সাজানো চুল, চোখে চশমা। অনন্তকে বেশ সুন্দর মানিয়েছে। অনন্ত ফুলের দরজা থেকে বেরিয়ে দাঁড়িয়ে তাকিয়ে রইল অবন্তীর দিকে। নীল শাড়িতে অপরূপ লাগছে অবন্তীকে। অনন্তের পিছু পিছু অনন্তের বন্ধুরা এসে ভিতরে ঢুকলো। 4 জন বন্ধু ছাড়া আরও কিছু ভার্সিটির আরও বন্ধু আছে সেখানে। অবন্তী এদের ভার্সিটিতে দেখেছে। সবার হাতে একটা করে গোলাপ ফুল। সবাই লাল গোলাপ হাতে দুপাশে লাইন করে দাঁড়ানো। সবার মুখে মৃদু হাসি। এক পাশে দাঁড়িয়ে আছে অনন্ত, অন্য পাশে অবন্তী, মাঝে 2 পাশের বন্ধুরা দাঁড়ানো। অনন্ত অবন্তীর পানে দৃষ্টি রেখে সামনে এগোতে লাগলো। যত এগোচ্ছে অবন্তী যেন তত হৃদস্পন্দন বেড়ে চলেছে। অনন্ত এক কদম এগোলে এক একজন বন্ধু একটা করে ফুল এগিয়ে দিচ্ছে অনন্তর হাতে। এগোতে এগোতে সব বন্ধুদের হাতের ফুলগুলো অনন্তের হাতে কানেক্ট হয়ে গেল। সবগুলোকে এক এক সাথে দেখে মনে হচ্ছে একটা বড় ফুলের তোড়া। অনন্ত অবন্তীর সামনে ফুলগুলো দিয়ে হাঁটু গেড়ে বসলো আর বলল, ভালোবাসি অবন্তিকা। সঠিক বলতে পারবো না কখন থেকে ভালোবাসতে শুরু করেছি, তবে যখন থেকে মনে তোমার জন্য অনুভূতি সৃষ্টি হয়েছে তখন থেকে শুধু তোমাকেই পেতে চেয়েছি। জানি না কতটা ভালোবাসি তোমায়। মনে হচ্ছে যেন যত প্রকাশ করছি তার চেয়ে বেশি ভালোবাসি তোমাকে। যখন আমি আমার সারা জীবনের সঙ্গী হিসেবে কাকে চাই এটা ভাবি, তখনই আমার মানসপটে শুধু তোমার মুখশ্রী ভেসে ওঠে। অবন্তিকা, আমি তোমার মন কাননের মালি হতে চাই। আমি মৃত্যু যত্নে আগলে রাখবো তোমায়। আমার শেষ নিঃশ্বাস অবধি কখনো দুঃখ স্পর্শ করতে দেব না। তুমি কি সেই দায়িত্ব পালন করার সুযোগ দেবে আমায়? অবন্তিকা চোখের জল। মন আর মস্তিষ্ক চলছে দ্বন্দ্ব। মন বলছে হ্যাঁ বলতে, কিন্তু মস্তিষ্ক পুরোপুরি সায় দেয় না।
অবন্তী কিছু সময় মনে মনে ভেবে নিল, মস্তিষ্ক যুক্তি মিলালো। মানুষ তো কমপক্ষে 3বার ভুল করে, আমি না হয় মনের কথা শুনে দ্বিতীয়বার ভুল করি। তবে এইবারের সিদ্ধান্তও যদি ভুল হয় তাহলে শেষ পরিণতি মৃত্যু হবে। অনন্ত উত্তরের আশায় অবন্তী দ্বিধান্বিত মুখপানে তাকিয়ে আছে। অবন্তী কিছু না বলে হাত এগিয়ে অনন্তের হাতের ফুলগুলো নিল। মুখে উত্তর না দিলেও অনন্ত বুঝে নিল অবন্তীর সম্মতি। অনন্তের বন্ধুরা সবাই একসাথে সিটি বাজাতে লাগলো। অবন্তীর বেশ লজ্জা লাগছে, মন চাইছে এখান থেকে পালিয়ে যেতে, না হয় অবন্তীর লজ্জায় মরে যাবে। অনন্ত হাসি মুখে উঠে দাঁড়ালো। অনন্তের মনে হচ্ছে যেন সে এভারেস্ট জয় করে নিয়েছে। তখন বন্ধুদের মধ্যে একজন এসে নিচে একটা বন্দুক রেখে 2 হাত উপরে তুলে আত্মসমর্পণ করলো। অবন্তী দেখলো এটা একটা খেলনা পিস্তল। অবন্তী বোকা বনে গিয়ে মুচকি হাসলো। ছেলেটা বলল, আপকামিং ভাবে আবার কোনো দোষ নেই। অনন্ত আমাকে বলেছে এমন কাজ করতে। বন্ধুরা মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে নিল। অনন্ত অবন্তীর একসাথে কিছু ছবিও তুলল। মাহিন বলল, কিরে ভাই, এত হেল্প করলাম, ট্রিট কই? অনন্ত বলল। চল দিব। রবিন বলল, অনন্ত, তুই এত আনরোমান্টিক। এতক্ষণ চ্যাটাং চ্যাটাং ডায়লগ দিলি, আর এখন ভাবিকে রেখে আমাদের সাথে যাবি? অবন্তী বেশ অস্বস্তিতে পড়ে গেল। অনন্ত বলল, তোরাই তো বললি। তুই বিল দিয়ে দে, আমরা পছন্দ মতো খেয়ে আসবো। অনন্ত কার্ড এগিয়ে দিল। টাকার নোট নিজের কাছে রাখলো। সবার চোখ মেলে চলে গেল। সবাই চোখ মেরে চলে গেল। অনন্তের সাথে অবন্তী এখন একা। অনন্ত যেই অবন্তীর দিকে তাকালো, অবন্তী অন্যদিকে ফিরে গেল। ওর ইচ্ছা করছে মাটি ফাঁক করে ভিতরে লুকিয়ে যেতে। অনন্ত হাসলো, তারপর বলল, এখানে থাকবে নাকি বাইরে যাবে? চলো যাওয়া যাক। অবন্তী অনন্তর পিছু পিছু গেল। রাস্তায় এসে দাঁড়াতে অনন্ত হুট করে বলল, অবন্তী, রিক্সায় চড়বে? অবন্তী মাথা নেড়ে সম্মতি জানালো। তারপর অনন্ত একটা রিক্সা দাঁড় করালো। দুজনে উঠে বসলো। কত শত রিক্সায় চড়েছে ওরা, কিন্তু আজকের অনুভূতি যেন অন্য। মুখে কেউ কিছু না বললেও মন দিয়ে অনুভব করছে এই অসাধারণ অনুভূতি। চেনা শহরে পরিচিত রাস্তাঘাট যেন মনে হচ্ছে কোনো ভালোবাসার স্বপ্নপুরী। আর সেই স্বপ্নপুরীর রাজা অনন্ত চৌধুরী আর রানী অবন্তিকা। আর রানী হাতে পরম যত্নে আগলে রেখেছে রাজার দেওয়া ফুলগুলো। অবন্তী মনোযোগ সহকারে চোখ বুলিয়ে বাইরের দৃশ্য অবলোকন করছে। অনন্তের পাশে বসা বলে অস্বস্তি কাটাতে অবন্তী এত আয়োজন। অনন্ত বারবার আর চোখে তাকাচ্ছে অবন্তীর পানে। মাঝে মাঝে অসমতল রাস্তায় দুজনে একে অন্যের সাথে মিশে যাচ্ছে। সন্ধ্যা ঘনিয়ে এলো। অবশেষে তারা একটা রেস্তোরাঁয় সামনে থামলো। অনন্ত ভাড়া মিটিয়ে নেমে গেল। দুজনে মিলে সেখানে নাস্তা করলো। অবন্তী অনন্তের সামনে তেমন ভালো করে খেতে পারল না, কাচুমাচু করতে লাগলো। অনন্ত মনে মনে ভাবলো, যে মেয়ে মারামারি পর্যন্ত করতে পারে ছেলেদের সাথে, সে কিনা আমাকে এত এত লজ্জা পাচ্ছে। খাবারের পর্ব শেষ হতে অনন্ত অবন্তীকে বাসায় পৌঁছে দিল। অবন্তী বাসায় পৌঁছে ব্যালকনিতে দাঁড়াতে গিয়ে দেখতে পেল অনন্ত এখনো দাঁড়িয়ে আছে। অবন্তী হাত নেড়ে বিদায় জানালো। অনন্ত মুচকি হেসে ফ্রাই কিস দিয়ে অবন্তীকে সে দৌড়ে ভিতরে চলে গেল। অনন্ত হেসে প্রস্থান করলো। রিকির 5 বছরের কারাদণ্ড হয়েছে। তাকে জেরা করে অনেক ধরনের অবৈধ ব্যবসা, স্কাইলিং এসবের ব্যাপারে সমস্ত প্রমাণ সংগ্রহ করে ফেলে পুলিশ। রিকির বাবারও নাগালের বাইরে চলে গেছে ব্যাপারটা। বাবা বলেছে যেন দোষ স্বীকার করে নেয়, তাহলে শাস্তি কমবে। কিন্তু কিছুটা বাবার কথা সেটা করলো রিকি মির্জা। সাজা এখন গারদের পিছনে সাজা ভোগ করছে সে। এদিকে অনন্ত আর অবন্তীর সম্পর্কটা ধীরে ধীরে গাঢ় হচ্ছে। অনন্তের ভালোবাসার যত্নে অবন্তী এখন অতীত নিয়ে ভাবনার সময়ও পাচ্ছে না। লজ্জা ভাব, অস্বস্তি ভাব কাটিয়ে গেছে ইতিমধ্যে। ভার্সিটি শেষে দুজনে একসাথে ফিরে কত শর্ত গল্প করে।
অনন্ত অবন্তীকে বাসায় পর্যন্ত এগিয়ে দেয়। প্রতিদিন অবন্তী ব্যালকনি থেকে বিদায় না জানানো অবধি অনন্ত অপেক্ষা করতে থাকে। অনন্তের পাগলামোগুলো অবন্তী বেশ উপভোগ করে। অতীতের অন্ধকার কাটিয়ে অনন্তকে নিয়ে অবন্তী এখন নতুন এক স্বপ্নময় ভবিষ্যতের প্রত্যাশা করে। অনন্ত, মাহিন, মুন্না হন্তদন্ত হয়ে রবিন নিলয়ের মেসে পৌঁছালো। রবিন কল করে ওদের এনে এখানে আসতে বলেছে। সবাই এসে দেখতে পেল নিলয় বিছানায় শুয়ে বাচ্চাদের মতো করে কাঁদছে। অনন্ত গিয়ে নিলয়কে তুলল। রিল্যাক্স করে নিলয়, এভাবে বাচ্চাদের মতো নাকের পানি চোখের পানি এক করে কাঁদছিস কেন? অনন্ত বলতেই নিলয়ের কান্নার বেগ যেন আরো বেড়ে গেল। রবিন বলল, ভাই, ওর প্রিয়ার বিয়ে ঠিক হয়েছে, তাই নিলয়ের সাথে যোগাযোগ বন্ধ করে দিছে ও। নিলয় পিয়ার দুজনের সম্পর্কটা নিব্বা নিব্বির মতো।